পেরেও ছিল। মাঝখান থেকে একটা ঝড় এসে সবটা ওলটপালট করে দিল। সবটা। তবে আলো নিশ্চিত অতি দ্রুত সবটা গুছিয়ে নিতে পারবে সে। সেই আত্মবিশ্বাস আলোর আছে। সকাল থেকে আলোর মধ্যে একটা ব্যস্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। বাবার সবকিছু গুছিয়ে দিয়ে নিজে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আতায়ুর আলম মোটামুটি সুস্থ হয়ে উঠেছে, তবে কিছুটা অস্বাভাবিক ভাব আছে। আগের মতো নেই কিছুই। কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করেন। অবশ্য কত বড় একটা অপারেশন হয়েছে, এমন আচরণ করা স্বাভাবিক। যাচ্ছিস কোথাও? আলো গলায় ওড়না দিয়ে ঘুরে তাকায় রেহেনার দিকে। রেহেনা দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখছে। কলেজ ব্যাগটা কাঁধে উঠিয়ে ক্যাবিনেট থেকে স্লিপার বের করতে করতে বলে, ইউনিভার্সিটি যাচ্ছি। কলেজ যাচ্ছিস? ওমা, অবাক হচ্ছ কেন? আমি যে স্টুডেন্ট এটা ভুলে গেলে? রেহেনা মেয়ের দিকে তাকিয়ে আছেন। আলো বলতে থাকে, পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, সাথে টুকটাক কাজ করব। আব্বুর অবস্থা দেখে যা বুঝলাম, আমি ছাড়া এই সংসারের গতি নেই। রেহেনা কোনো কথা বলে না। আলো চলে যায়। ও ঘর থেকে আতায়ুর আলম ডাকছে। রেহেনা কানে এসে ডাক পৌঁছয় না। কপালে তার চিন্তার রেখা। সবটা কি আদৌ আগের মতো করা সম্ভব? একজন মা হিসেবে তার কি করা উচিত? মেঘের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া, নাকি সমাজের বাঁকা কথা যাতে শুনতে না হয় সেজন্য মেয়েকে সবটা মানিয়ে নিতে বলা? কোনটা? কি বুড়ি, তুমি সকাল সকাল চলে এলে? গভীর কণ্ঠে কথাটি বলে শামীম ঢোকে তার পার্টি অফিসের সামনে টঙের দোকানটায়। তোর দাদা আমাকে ছেড়ে থাকতে পারে না, কি আর করি বল। শামীম দ্রুত হেসে একটা বেঞ্চিতে বসে পড়ে। তার সামনে রয়েছে প্রায় 70 বছর বয়সী দুজন বৃদ্ধ এবং বৃদ্ধা। দুজনেই প্রত্যেক মাসে বয়স্ক ভাতা পাচ্ছ, তবুও তোমাদের টাকার লোভ গেল না। এই দোকানের কি দরকার? এত টাকা নিয়ে যেতে পারবে কবরে? কাউকে যে দিয়ে যাবে সে উপায় তো নেই। তারা তো তোমাদের খোঁজ নেয় না। মানা বিবি হেসে বলে, তোকে দিয়ে যাব সব। আমার তোমাদের ওসব খুচরো পয়সার দরকার নেই, আমার অনেক টাকা। জানি তোর অনেক টাকা, তা তুই এই দোকানে চা খেতে আসিস কেন? ওই সাহেবদের ইটের দালানে যা। শাহজাহান মিয়া স্বামীনের দিকে 1 কাপ চা বানিয়ে দেয়। কাপে চুমুক দিয়ে স্বামীন এদিক ওদিক তাকাচ্ছে। লোকজন অবাক হয়ে দেখে একজন মেয়র এভাবে টিনের ছাপড়া দেওয়া দোকানের বেঞ্চিতে বসে চা খেতে খেতে গল্প করছে। এটা বেশ অবাক করা একটি দশা। এসব দৃশ্য নির্বাচনের আগে আগে দেখা যায়, পরে নয়। মনা বিবি নিচু স্বরে বলে, তোর বউ কেমন আছে? বউ চলে গেছে। ভেগে গিয়েছে নাকি? কার সাথে? রেগে যায়নি, চোখের সামনে থেকে গুটি গুটি পায়ে হেঁটে বাপের বাড়ি চলে গিয়েছে। রাগ করে? কি করেছিস? অনেক কিছু, তোমরা বুঝবে না। তোর মতো মানিকের উপর রাগ করে চলে যায়? কেমন মেয়ে মানুষ! অদ্ভুত মেয়ে মানুষ দাদি, অদ্ভুত মেয়ে মানুষ। স্বামীন চায়ের বিল মিটিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এলোমেলোভাবে হেঁটে অফিসের গেট দিয়ে ঢোকে। আজ একটা মানববন্ধন আছে প্রেস ক্লাবের সামনে। তার আগে দলের ছেলেমেয়েদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা জরুরি। অফিসে ঢুকে দেখে সবাই অলস ভঙ্গিতে বসে আছে। কেউ কেউ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। স্বামীর নিচে চেয়ারটাতে গা এলিয়ে দিয়ে বসতে বসতে বলে, কিছু মাছি এনে মারতে পারতি, এভাবে চুপ করে বসে থাকলে ভালো লাগে না। উঠে দাঁড়ায়। স্বামীন তার দিকে না তাকিয়ে একটা কাগজ দেখতে দেখতে বলে, আমদের বল। তোপ চিন্তিত ভঙ্গিতে বলে, কোনটার? তোর ভাবি, আমার বউয়ের। ভাবি 4 ঘন্টা আগে নিউ মার্কেটে বনি টেলিকম থেকে একটা নতুন মোবাইল ফোন কিনেছে এবং সাথে একটা সিম কার্ড। সেখান থেকে বের হয়ে তাদের কলেজের সামনে পার্কে একটা বেঞ্চিতে বসে একটা বান্ধবীর সাথে কিছুক্ষণ গল্প করেছে। তারপর তাদের বাড়ির সামনে একটা ডিসপেন্সারের দোকান থেকে আপনার শ্বশুরের জন্য কিছু ওষুধ কিনেছে এবং সবশেষে একটু আগে বাড়িতে ঢুকেছে। ও হ্যাঁ, ভালো কথা, বাড়িতে ঢোকার আগে কুকুর থেকে ভয় পেয়ে দৌড়ে গিয়ে একবার উষ্টা খেয়ে পড়ে গিয়েছিল। সবাই উচ্চস্বরে হেসে ওঠে তৌফের শেষের কথাটা শুনে। স্বামীন কটর মটর দৃষ্টি দিয়ে তাকায় সবার দিকে। সবাই চুপচাপ যায়। তৌফ বলতে থাকে, তার পরনে ছিল একটা লাল রঙের সালোয়ার কামিজ, মুখটা ছিল শুকনো, দেখে মনে হয়েছে সকালে নাস্তা করেনি। স্বামীন তৌফের কথাই তার দিকে তাকিয়ে বলে, বাহ, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস। এবার আমার বউয়ের নাম্বারটা এনে দে। তৌফ তৎক্ষণাৎ তার ভরাট বের করে স্বামীনের দিকে এগিয়ে গিয়ে দাঁতের পাটি মেলে বলে, কাঁচা কাজ করি না ভাই,
2 মিনিট বইয়ের দিকে তাকিয়ে থেকে বইটা বিছানার উপরে ছুঁড়ে মারে আলো। কোথায় সবকিছু তার কাছে নতুন মনে হচ্ছে, কোথা থেকে শুরু করবে ভেবে হিমশিম খেয়ে যাচ্ছে। এই ইয়ারের ফার্স্ট ইনকোর্স এক্সামটাই দিতে পারলো না সে, মার্কসটা না পেলে মুশকিল। কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থেকে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মাথাটা বেশ ব্যথা করছে, এখন এমনিতেই পড়া হতো না, তার চেয়ে একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। বসার ঘর থেকে পাশের বাড়ির দুজন ভদ্র মহিলার গলার আওয়াজ শোনা যাচ্ছে। ইনিয়ে বিনিয়ে আপনার ব্যাপারেই আলোর মায়ের কাছে বলছে তারা। জানতে চাচ্ছ আলো কদিনের জন্য এসেছে? বিরক্তিতে আলো কপাল কুঁচকে ফেলে, ইচ্ছে করছে ভদ্র ভাষায় কিছু একটা কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে নিবে, কিন্তু আলো দাঁতে দাঁত চেপে বসে থাকে। একেবারে ডিভোর্স পেপারে সাইন করে সবাইকে মাইকিং করে জানিয়ে দেবে সে। এখন কিছুদিনের অপেক্ষা। ঘুম পাচ্ছে খুব, প্রায় ঘুমিয়েই গিয়েছিল। হঠাৎ ফোনে রিংটোন বেজে ওঠে। আলো বেশ অবাক হয় তাকে কে ফোন দিবে, কিন্তু কেউ তো তার নতুন না নাম্বার, আজ নাম্বার জানেই না, রং নাম্বার ভেবে প্রথমবার ফোনটা হ্যালো, রিসিভ কে করে। বলছেন? স্বামীনের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে তার কাঙ্ক্ষিত নারী কণ্ঠটি শুনে। কণ্ঠ সেই চিরাচরিত তেজ, এমনভাবে হ্যালো বলছে পুরো শহর শুনতে পেয়েছে বোধহয়। কিছু মুহূর্ত সময় নিয়ে সে বলে ওঠে। হ্যালো। আলোর হাত কেঁপে ওঠে। ফোনটা কানের সাথে চেপে ধরে কিছুটা সময় সে নেয়, কে বলছেন? তারপর বলে। আমি তোমার ফেরাম আসিয়া। আলো নিশ্চুপ হয়ে যায়। স্বামীন বলতে থাকে। আপনি আমার নাম্বার পেয়েছেন কিভাবে? স্বামীন হেসে ফেলে। কেন বাচ্চাদের মতো প্রশ্ন করছো আলো? তোমার ফোন নাম্বার পাওয়া কোনো ব্যাপার আমার কাছে? কি চাই কি আপনার? চাই আবার আপনার? কি? আবার কি? আপাতত কিছুক্ষণ কথা ইয়াসার বলতে মির্জা, শেষ হয়নি আসিয়া। আলো একটা গভীর নিঃশ্বাস আপনার ফেলে লোকজন বলল। আমাকে ফলো করে, আপনি মাঝ রাতে ফোন দিয়ে বিরক্ত করেন, এর মানে কি? আপনি কি ভুলে গিয়েছেন সবটা শেষ হয়ে গিয়েছে? স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বাঁকা হেসে বলল। সবটা শুরু মানে? হতে যাচ্ছে। মানে অপেক্ষা করো, ধীরে ধীরে বুঝতে পারবে। তোমার মতো মাথা মোটা মেয়ের ধীরে ধীরে চরিত্রের দিক বোঝাই থেকে ভালো। আপনি শুধুমাত্র ক্রিমিনাল না, একটা নির্লজ্জ মানুষও, আপনি জানেন? জানি আমি নির্লজ্জ, আর তুমি তেরা। একজন তেরা মানুষকে কাবু করতে একজন নির্লজ্জ মানুষ দরকার পৃথিবীতে। আমরা একেবারে পারফেক্ট কম্বিনেশন আসিয়া। আজ আবার নতুন সিম কার্ড? 2 দিন আগেও তো নিলি, ঘন ঘন সিম কার্ড চেঞ্জ করছিস কেন? আলোর দিকে তাকিয়ে কাছে আদৌ ফোনটা ব্যাগে ভরে থমথমে নিয়ে একটা বলে। অসভ্য নির্লজ্জ লোক, খুব বিরক্তি করে, অনেক বেশি বেহায় আসে। তো দুলাভাইকে বল, মেয়রের বউকে ডিস্টার্ব করে, কত বড় সাহস! আলো শুকনো মুখে হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়াকে বলে দেবে সেই লোকটা। ইয়াসার মির্জা নিজেই হিয়ার কথা বলতে বলতে হাঁটতে শুরু করে। আলো গুটি গুটি পায়ে হিয়ার পিছু পিছু যায়। কণ্ঠে অভিযোগের সুর তুলে নিয়ে বলে ওঠে। মেরে ঠ্যাং ভেঙে দিই। একটাবার আমাদের জানাতে পারলি না ভাইয়ার কথা? বেশ অবাক হয়েছি তোর আর ইয়াসার ভাইয়ার বিয়ের কথা শুনে। মানে হুট করেই? কিভাবে? বলিস না কেন কিছু? আলো আমতা আমতা ওসব করে বাদ দে, বলে। পড়ার কথা বল। অনেক দূর এগিয়ে গিয়েছিস তাই না তোরা? আচ্ছা, শ্রাবণী কেন আসে না? ওর কি বিয়ে হয়ে গিয়েছে? হিয়া মুখ মলিন করে বলে। আর বলিস না, অনেক ঝামেলার মধ্যে আছে ও। ওদের বাড়ি প্লাস দোকান ঘরটা দখলের চেষ্টা চলছে। ওর বাবা ছোটাছুটি করে অসুস্থ হয়ে পড়েছে, সবটা ওকেই দেখতে হচ্ছে। আলো অবাক পুলিশ কি হয়ে বলে। করছে? পুলিশের কাছে যায়নি? টাকা দিয়ে আইন কিনে নিয়েছে দখলদাররা, কিছু করার নেই। ওদের মাথার ওপর শক্ত কোনো হাতও নেই। আতাউর আঙ্কেল যে কিছু করবে, সেও তো 2 মাস ধরে আঙ্কেল অসুস্থতার জন্য কুড়িয়ে নিয়েছে নিজেকে এসব ঝুট ঝামেলা থেকে। আলো মাথা নিচু করে শুনতে থাকে হিয়ার কথা। কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছে সে বাবার কথা শুনতে। এই আলো, এই হিয়া হালকা ধাক্কা দেয়। আলোর ঘোর কেটে যেতে হু বলে সাড়া দেয়। হিয়া বলে। কিছু কি না, বল। ভাবছিলি? শ্রাবণীর কথা বলছিলাম। আচ্ছা আলো, তোকে একটা কথা বলতে চাই, কিছু না, মনে মনে করবো করবি না কেন? তো? বল। হিয়া আমতা আমতা করে বলে। তুই ইয়াসের ভাইয়াকে বলে দেখবি যাতে সে শ্রাবণীদের বিষয়টা একটু দেখে দেয়। আমি নিশ্চিত সে দেখলেই হবে।
হিয়ার কণ্ঠে অনুরোধের সুর। আলো অবাক চোখে হিয়ার দিকে তাকিয়ে আছে, কিছু আমি? সময় পারে বলে। হ্যাঁ তুই বউ, তাই ভাইয়া তোর কথাটা গুরুত্ব দিয়ে দেখবে। শ্রাবণীর বাবা অসুস্থ শরীর নিয়ে যেতে চেয়েছিল ভাইয়ার কাছে, শুনেছি। প্লিজ তুই একটু দেখ, প্লিজ প্লিজ প্লিজ। হিয়া আলোর হাত ধরে ফেলল। আলো ঘামতে থাকে। সে কিভাবে ওই লোকেদের কাছে অনুরোধ করছে, কিভাবে? আমরা কত দ্রুত বড় হয়ে গেলাম, তাই না ছোট? ড্রাইভ করতে করতে স্বামী নিয়াসের দিকে তাকিয়ে বলে কথাটা। ইসমা মাথা নিচু করে বসে আছে, নরম গলায় বলে, তোমার কণ্ঠে আমার প্রতি রাগ ভাইয়া। তুমি শুধু শুধু রাগ করছো, আমি ফিরে আসবো। স্বামী ম্লান হাসে, তারপর বলে, রাগ? আমার তো উল্টো মনে হচ্ছে ছোট, আমার প্রতি তোর প্রতিটা আচরণে মনে হচ্ছে তুই তুই কোনো কারণে আমার উপর রেগে আছিস, অথবা আমি তোকে কষ্ট দিয়েছি। ইসমাম ভাইয়ের দিকে তাকায়। স্টিয়ারিং এর উপর রাখা স্বামীনের নাম হাতের উপর আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, ধুর, তুমি বেশি বেশি ভাও ভাইয়া। তুই সব সময় অন্যায় কাজ অপছন্দ করিস, আর ওই বিষয়টা নিয়ে তুই আমার উপর রাগ, আমি জেদের বসে সব সময় ঝামেলা করি বলে? ইসমাম চুপ করে থাকে, তারপর বলে ওঠে, ঝামেলা করো, আবার সবটা ঠিকঠাকও তো করে নাও, তাই রাগ নেই। অদ্রিতা আপনার আলো। নাম? লোকটা বাতাসের বেগে আলোর নামটা লিখে ফেলে রেজিস্টার খাতায়, তারপর আলোর দিকে তাকিয়ে বলে। বিবাহিতা? অজান্তেই আলোর মুখ থেকে বেরিয়ে যায় কথাটা। জি। তৎক্ষণাৎ আলো নিজেকে শুধরে নিয়ে বলে, জি না। একবার জি আর একবার জি না মানে কি? পেছন থেকে হিয়া বলে, বিবাহিতা ও বিবাহিতা আসলে কদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে গিয়েছে, তাই সব খেয়ে বসে আছে। কথাটি বলেই দুষ্টুমির ছলে আলোর মাথায় গাঁটটা মেরে দেয় সে। লোকটা একটা ফর্মে আলোর নাম ঠিকানা তুলতে থাকে, তারপর বলে, স্বামীর নাম? আলো ঘামছে, হিয়াটা তাকে বিপদে ফেলে দিয়েছে। সে আমতা আমতা করে বলে, বাবার নাম দিলে কি সমস্যা? স্বামীর নাম শামীম ইয়াসার মির্জা, এই শহরের মেয়র শামীম ইয়াসির মির্জা। হিয়া বলে দেয় দ্রুত। লোকটা হাঁ হয়ে আলোর দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকে। ইয়াসার মির্জার বউ এসেছে তাদের করেছে। আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ওঠে, তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। খুব ফেমাস মেয়ে, চেনা চেনা লাগতেই পারে। যেখানে যায় নিজের রকচটা স্বভাবের জন্য একটা ঝামেলা বাঁধিয়ে আসে। কিছুদিন আগে টিভিতেও দেখেছিল, আপনি সম্ভবত দেখেননি। আপনি তাড়াতাড়ি ফর্মটা দিন আঙ্কেল, অফিস তো বন্ধ হয়ে যাবে। লোকটা আমতা আমতা করে বলে, ইয়াসার মির্জার বউ এসেছে স্টুডেন্ট লোনের জন্য অ্যাপ্লাই করতে। আলো লোকটার দিকে স্থির দৃষ্টি দেয়, তারপর স্বাভাবিক গলায় বলে, কেন, আমার জন্য নিষেধ আছে রাষ্ট্র থেকে? আমাকে লোন দেওয়া যাবে না? ঠিক তা না, আপনার স্বামী তো অনেক টাকা। হিয়া বলে ওঠে, প্রবলেম কি আঙ্কেল? স্বামীর টাকা তো কি হয়েছে? একটা মেয়ে নিজের চেষ্টায় স্বাবলম্বী হতে চাইলে সে পারে না। জানেন, আমার বান্ধবীর খুব আত্মসম্মান, আর এজন্যই তো ইয়াসার ভাইয়া ওকে পছন্দ করেছে। ওর মতো মেয়ে হয় না। তুই চুপ করবি? হিয়াকে থামিয়ে দিয়ে আলো লোকটার দিকে তাকায়, তারপর নরম গলায় বলে, আঙ্কেল প্লিজ, আমার খুব দরকার টাকাটা। কাগজপত্রগুলো আলোর দিকে এগিয়ে দিতে দিতে বলে, তোমাকে খুব পছন্দ হয়েছে মেয়ে, আমি তোমার কথাটা মাথায় রাখবো। স্বামীনের দিকে একবার ঘুরে তাকিয়ে তোপ দলের কাছে এসে চুপচাপ বসে পড়ে। সৌমিন ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছে, স্বামীর ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছে। শুভ্র রঙের পাঞ্জাবি পরনে, চোখে সানগ্লাস, পাঞ্জাবি হাতে গুটিয়ে রেখেছে। টান টান হয়ে দাঁড়িয়ে রাশভারী পুরুষালী গলায় চমকপ্রদ কিছু বাক্য নিয়ে ইঞ্জিনিয়ারদের মুগ্ধ করছে এই তরুণ মেয়র। তোপ দলের ছেলেদের বলে, ভাইকে দেখেছেন আপনারা? একেবারে নায়কের মতো, মনে হচ্ছে এখানে সিনেমার শুটিং চলছে। ভাই তার ডায়লগ দিচ্ছে। রাহাত স্বামীনের দিকে এক পলক তাকিয়েই বলে, এত সুন্দর, এত উপযুক্ত স্বামী রেখে যে মেয়ে তেজ দেখিয়ে চলে যায়, সে মেয়ে মেয়েই না, সাধু সন্ন্যাসীর লেভেলে চলে গিয়েছে। আরাফ উঠে বলে, ও কি সুস্থ স্বাভাবিক মেয়ে নাকি? মাথার তার ছিঁড়ে গেছে অনেক আগেই, মনে নেই ওর কর্মকাণ্ড? ভাইকে এসে হুট করে চর মারা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভাইয়ের অপমান করা। কেউ পাগল না হলে ছাত্রনেতার সাথে এমন করে? এই তুই ও বলছিস কাকে? ভাই শুনলে একটা আছাড় মারবে তোকে।
চাপা স্বরে চেঁচিয়ে বলে রাহাত। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামিন ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে, ওদের দিকে এগিয়ে আসে। তৌফ আনমনে গান গাইতে শুরু করে। पहली पहली बार मोहब्बत की है कुछ न समझ में आए मैं क्या करूँ इश्क ने मेरी ऐसी हालत की है कुछ न समझ में आए मैं क्या करूँ। শামিন এগিয়ে এসে তৌফের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে তোর? কি গাইছিস এটা? হিন্দি গান ভাই। এর অর্থ হচ্ছে প্রথমবার ভালোবেসে ফেলেছি, কিছু বুঝতে পারছি না আমি কি করব। মন আমার এমন হাল করলো, কিছু বুঝতে পারছি না আমি কি করব। শামিন তৌফের দিকে শীতল চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, অর্থ বুঝেছি আমি, কেন গাইছিস সেটা? আমাদের দলটাকে তোর গানের পালা মনে হয়? রাস্তায় রাস্তায় ঘুরে গান গাই আমরা? তৌফ মাথা নাড়ায়। সে ভীষণ ঘাবড়ে গিয়েছে ভাইয়ের ধমকে। শামিন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, কাজ শেষ আমার। বয়েজ কলেজে যাবি? কতদিন হারুন চাচার টঙের দোকানে চা খাই না। ফুয়াদকেও ডেকে নেই, আর ওখানে ফুটবল টিমকে খবর দে। মন ভালো নেই আমার। ইসমাম ভাইয়ের জন্য মন খারাপ। শামিন কিছু না বলে রাহাতের দিকে তাকিয়ে বলে, বাইক স্টার্ট কর। আজ শামিন গাড়ি নিয়ে আসেনি। হাইওয়েতে মোট 16টা বাইক সাই সাই করে চলছে। শামিন রাহাতের পিছনে বসেছে। সবাই বয়েজ কলেজের সামনে গিয়ে বাইক পার্ক করে। ফুয়াদ আগে থেকেই গেটের সামনে দাঁড়িয়ে ছিল। দলবল নিয়ে হারুনের দোকানে ঢুকে পড়ে শামিন। চা খেতে খেতে সবুজকে বলে, আমি কত বাজে মেয়েও দেখেছিস। জনসেবা রেখে এখানে আড্ডাবাজি করছি, বখাটেদের মতো বাইকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ফুয়াদ শামিনের হাবভাব দেখেই বুঝেছিল শামিনের মন খারাপ। কিছুক্ষণ যেতেই সে আমতা আমতা করে বলে ওঠে, তোর কি মন খারাপ? শামিন কিছু বলে না। ফুয়াদ বলে, কি হয়েছে নতুন করে? নতুন করে কিছু হয়নি, সারাদিন ভাবির জন্য মন খারাপ থাকে, আর এখন ইসমাম ভাইয়ের জন্য। কণ্ঠে শামিনের প্রতি সহানুভূতি সবুজের। শামিন সবুজের দিকে চোখ রাঙিয়ে বলে, বেশি কথা বলবি না। আমি সারাদিন মন খারাপ করি তোর ভাবির জন্য? কি ধরনের কথা এগুলো? ফুয়াদ হাসতে হাসতে বলে, তোর মতো পুরুষ এগুলো স্বীকার করবে না জানি, তাহলে তোর পৌরুষ চলে যাবে। শামিন চুপ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে বলে ওঠে, সত্যি কথা বলতেও মিস করি ওকে, ওর পাগল পাগল আচরণগুলোকে। তৌফ বলে, ভাবিকে একটা ইমোশনাল মেসেজ লিখে পাঠিয়ে দিন ভাই। মেয়ে মানুষের মন গলাতে এসব ভংচং কথাবার্তা অনেক কাজে দেয়। শামিন তৌফের দিকে তাকিয়ে বলে, ভংচং কথাবার্তা মানে? এ ধরেন কবিতা বা গানের 2টা লাইন, যা একেবারে একটা মেয়ে লোকের হৃদয়ে গিয়ে লাগবে। সারাদিন চিল্লাচিল্লি করে এদের কাছে মার্কেট পাওয়া যায় না, তবে এইসব ভুগি টুগি কথাবার্তায় এরা পটে যায়। আমিও আমার গার্লফ্রেন্ডকে এইভাবে পটিয়েছি। শামিন কিছুক্ষণ বোকার মতো তৌফের দিকে তাকিয়ে থাকে। তারপর ফোনটা তৌফের দিকে এগিয়ে দিয়ে বলে, লিখে দে অমন একটা মেসেজ। তৌফ লজ্জিত ভঙ্গিতে বলে, ছি ছি ভাই, ভাবির মেসেজ আপনি নিজের হাতে টাইপ করেন, আমি বলে দিচ্ছি। সবাই খুবই আগ্রহী হয়ে দেখতে থাকে তৌফ আর শামিনের কর্মকাণ্ড। তৌফ গলা খাকারি দিয়ে বলে, লিখেন, যেদিন আমি হারিয়ে বুঝবে সেদিন বুঝবে। শামিন লিখতে থাকে, যেদিন হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে। তৌফ বলতে থাকে, আজ তো পরের সন্ধ্যা আতরায় আমার খবর পৌঁছবে। শামিন লিখে ফেলে। তারপর তৌফের দিকে তাকিয়ে বলে, লাইন দুটো সুন্দর, কার লেখা? তৌফ বলে, কি জানি, জসিমউদ্দিন নয়তো কাজী নজরুল ইসলাম। রাহাত বলে, জসিমউদ্দিনেরই হবে। কাজী নজরুল বিদ্রোহ করে কুল পেত না, এসব ভঙ্গিচুঙ্গি কথাবার্তা লিখত কখন? ফুয়াদ শামিনের ফোনটা নিয়ে বলে, দেখি গুগলকে জিজ্ঞাসা করে দাঁড়া। শামিনের ফোনটা হাতে নিয়ে ফুয়াদ কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে শামিনের দিকে তাকায়। হতভম্ব হয়ে শামিনকে বলে, এসব কি লেখা তোর সার্চ হিস্ট্রিতে? কী সব জানতে চেয়ে বেড়াতি এসব? স্ত্রীর মন জয় করার উপায়, বউয়ের উপর রাগ উঠলে তার নিয়ন্ত্রণ কিভাবে করে, স্ত্রীর সাথে কিভাবে কথা বলা উচিত। পড়তে পড়তে ফুয়াদ উচ্চ শব্দে হাসতে থাকে। তার হাসি থামছেই না। শামিন থাবা মেরে ফোনটা কেড়ে নিয়ে থমথমে মুখ নিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে ফুয়াদ বলে, বেচারা গুগলকে তো বেশ অত্যাচার করেছি সে কদিন। শামিন তার দলের ছেলেদের সামনে লজ্জায় পড়ে যায়। ফুয়াদ বলে, কিছু শিখতে পেরেছিস?
তো বলে ওঠে, ভাই মেসেজটা পাঠিয়ে দিন ভাবির নম্বরে, দেখবেন একটু হলেও মন গলবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তোমাকে এটা লিখে পাঠিয়েছি আমি। শামিন কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার আতাউর আলমের মেয়ে অদ্রিতা আলো এক হলো। এই মেসেজ পাঠালে তোর ওই ভাবি কি লিখবে জানিস? লিখবে জাহান্নামে যান, মিলিয়ে নিস, দরকার নেই, বাদ দে বাদ দে। জোর করে শামিনের ফোনটা নিয়ে বলে, ধুর ভাই, কিছু হবে না এমন, আমি পাঠিয়ে দিচ্ছি মেসেজটা। না তো, হ্যাঁ ভাই তো পাঠাস না। তোফ দাঁত বের করে বলে, পাঠিয়ে দিয়েছি ভাই। মেসেজের টুংটাং আওয়াজে বই থেকে চোখ সরিয়ে মোবাইলটা হাতে নেয় আলো। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর মুছবে। শামিন ইয়াসারের নাম্বার দেখে আলো একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নতুন নাম্বারটাও জেনে গিয়েছে লোকটা যথেষ্ট বাড়াবাড়ি করে ফেলেছে। আর কত সিম কার্ড চেঞ্জ করবে আলো? মেসেজটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো তার উত্তর টাইপ করতে থাকে। শামিনের ফোনে নোটিফিকেশনের টুংটাং আওয়াজ হয়। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে তার দিকে। শামিন আলোর নাম্বার দেখে খুশি হয়, কিন্তু পরক্ষণেই মেসেজটি দেখেই তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ফুয়াদ বলে, কি লিখেছে আলো? শামিন থমথমে মুখ নিয়ে বলে, লিখেছে গো টু হেল। ফুয়াদ ভ্যাবা চ্যাকা খেয়ে যায়। অবশ্য সে জানতো আলো এমন কিছুই বলবে। তো বলে ওঠে, ভাই আপনি তো বলেছিলেন ভাবি লিখবে জাহান্নামে যান, কিন্তু ভাবি লিখেছে গো টু হিল। আপনার কথা পুরোপুরি মিলে গিয়েছে ভাই। শামিন শীতল চোখে তৌফের দিকে তাকায়, তারপর রাহাতের দিকে তাকিয়ে বলে, এই ওর কানের নিচে একটা ঠাঁটিয়ে চড় দে তো। কিছুক্ষণ বিরক্ত হয়ে বসে থাকে আলো। আবার ফোনের রিংটোন বেজে ওঠে। শ্রাবণীর নাম্বার দেখে তৎক্ষণাৎ রিসিভ করে কানে ধরে। ফোনটা কানে চেপে ধরে আলো চুপ করে আছে। ওপাশ থেকে শ্রাবণীর কান্নার শব্দ আসছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো বলে ওঠে, আলো আমতা আমতা করে বলে ওঠে, কাকার কি অবস্থা? আমাকে কি করতে হবে? আলো অস্বস্তিতে পড়ে যায়। শ্রাবণীকে কিভাবে মানা করে দেবে সে? কিন্তু ওই লোকটাকে আলো কি বলবে? এমনিতেই লোকটা আলোর পিছু ছাড়ছে না। কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা চিন্তা করে আলো তারপর শ্রাবণীকে আশ্বস্ত করে নিচু স্বরে বলে, আচ্ছা তুই রাখ, আমি দেখছি, তোকে জানাবো। কলিং বেলের আওয়াজ আলো পেয়েছে। বিছানায় অলস ভঙ্গিতে উপর হয়ে শুয়ে একটা বইয়ে মুখ গুজেছিল সে। একেবারেই উঠতে ইচ্ছে করছে না। 2 মিনিট পরে নিচু গলায় রেহেনাকে ডেকে বলে, মা কে এসেছে? আমি। ঈশিতার গলার আওয়াজ পেয়ে আলো হকচকিয়ে উঠে বসে মাথা ঘুরিয়ে তাকায়। আলোর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে ঈশিতা। তার মুখ হাসি হাসি। বিছানা থেকে ওড়নাটা তুলে গলায় পেঁচিয়ে ঈশিতার দিকে ছুটে যায় আলো। ঈশিতার হাত ধরে আনন্দিত গলায় বলে, তুমি? ঈশিতা হেসে বলে, খুব কষ্ট করে খুঁজে বের করলাম তোমাদের বাড়ি। আলো ঈশিতাকে টেনে এনে নিজের বিছানায় বসিয়ে দেয়। ঈশিতা আলোকে কয়েক মুহূর্ত দেখে বলে, সালোয়ার কামিজে তোমাকে ভালো লাগে না ভাবি? আলো ঈশিতার দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচু স্বরে বলে, ভাবি ডেকো না আমায়। ঈশিতা হাই তুলে বলে, ডিভোর্স না হওয়া পর্যন্ত তো ডাকতেই পারি। আলো বিছানার একপাশে বসে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঋতু কেমন আছো? খুব একটা ভালো নেই, সারাদিন বমি হতে থাকে। তোমাদের দুজনকে খুব মিস করি। আদেও করো, মনে তো হয় না আমার। আলো ম্ল্যান হাসে। ঈশিতা বলতে থাকে, আর কাউকে করো না? আর কাউকে করার কথা আপু? কেন এসব অযৌক্তিক কথা বলছো? ঈশিতা চুপ করে থাকে। আলো বলে, এভাবে এসো মাঝে মাঝে, আমার ভালো লাগবে। ঈশিতা আলোর কথার জবাব না দিয়ে বলে, বাড়িটা একেবারে আগের মতো হয়ে গিয়েছে। তুমি চলে এসেছো, ইসমামও আমেরিকা চলে গিয়েছে, আবার সেই আগের রূপ। সময় কাটে না আমার, তাই খুঁজতে খুঁজতে তোমার কাছে এলাম। ইসমাম চলে গিয়েছে? আলো জানতে চায়। ঈশিতা মাথা নাড়িয়ে বলে, গত পরশু। আলো আর কথা বাড়ায় না। প্রসঙ্গ পাল্টে বলে, শান্ত ভাইয়া কেমন আছে? ভালো। সব ঠিক আছে? আর কিছু বলেছে তোমাকে তোমার ওই গুণধর ভাইয়া? ঈশিতা মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আমার সাথে কথা বলে না সেই দিনের পর থেকে।
হুট করে ব্রেক কষে দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে শামিন। কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সাগর তার নিজের বাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শামিন এগিয়ে গিয়ে দাঁত খিচিয়ে সাগরকে কুৎসিত একটা গালি দেয়। সাগর মুচকি হেসে বলে, মেয়রের মুখে এসব গালি মানায়? সর ওখান থেকে, এটা তোর বাপের রাস্তা না। সাগর হেসে ফেলে, বলে, কোনটা আমার বাপের তা আমি ভালো করেই জানি। শুনলাম তোর বউ চলে গিয়েছে বাপের বাড়ি। এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল? শালা তোর সাথে আসল জিনিস নেই নাকি? কথাটা বলে খিকখিক করে হাসতে থাকে সাগর। শামিন শীতল চোখে সাগরের দিকে তাকিয়ে থাকে। সাগর হাসি থামিয়ে বলে, সমস্যা নেই, আমার কাছে পাঠিয়ে দিবি। তুই আর আমি তো একই। শামিন সাগরের কলার ধরে চেঁচিয়ে ওঠে। একেবারে জিভ টেনে ছিঁড়ে ফেলবো বাস্টার্ড। সাগর শামিনের হাত ছাড়িয়ে দিয়ে বলে, 2 কোটি টাকা উসুল করব আমি তোর থেকে, যেভাবে হোক। ইয়াসার মির্জা। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, অবশ্য তোর বউকে আমার কাছে দিলে একটু চিন্তা ভাবনা করে দেখতাম। কথাটি বলে সাগর শেষ না করতেই শামিন সাগরের নাক বরাবর একটা খুশি মেরে দেয়। সাগর নাক চেপে ধরে মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকিয়ে হাসতে থাকে। শামিন দৃঢ়ভাবে বলে, তোর সাথে কথা অপচয় করে লাভ নেই। আমি খেপে গেলে এই দেশে ভিক্ষা করে খেতে পারবি না, এই কথাটা শুধু মাথায় রাখিস। শামিন গাড়িতে গিয়ে উঠে বসে গাড়ি স্টার্ট করে। তারপর গাড়ি ঘুরিয়ে চলে যায়। মেজাজ যথেষ্ট বিগড়ে রয়েছে তার। পার্টি অফিসের সামনে গাড়ি থামিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। ছেলেরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যেদিন স্বামীর মেজাজ গরম থাকে সবাই খুব ভয়ে ভয়ে থাকে। আজ সম্ভবত সেই দিন। কোনো কথা বললেও দুবার ভেবে কথা বলতে হবে আজ। স্বামী ইয়াসারের পার্টি অফিসের সামনে সিএনজি থামে। আলো তার দুই পাশে বসে থাকা হিয়া এবং শ্রাবণীর দিকে তাকায়। তারা শুকনো মুখে আলোর দিকেই তাকিয়ে আছে। আলো বেশ ঘাবড়ে আছে। সারাদিন যাকে সে তুলোধনা করে এখন কিনা তার কাছেই হেল্প চাইতে এসেছে সে। এর থেকে লাঞ্ছনার আর কি হতে পারে? সিএনজির ভাড়া মিটিয়ে 3 জন নেমে পড়ে। ধীর পায়ে হেঁটে ইয়াসার মির্জার পার্টি অফিসের গেটের ভিতরে প্রবেশ করে এদিকে ওদিকে তাকায়। রাহাত চুপচাপ বসেছিল। সে আলোকে খেয়াল করেনি। মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল। রাহাত? অবাক হয়ে রাহাত মাথা তুলে তাকায়। আলোকে দেখে তার মুখ হা হয়ে গিয়েছে। আলো কিছু সময় চুপ করে থেকে বলে, আপনার ভাইয়ের সাথে দরকার ছিল, তার একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি? রাহাত উঠে দাঁড়িয়ে যায়। বাকি ছেলেরা সবাই মুখ চাওয়াচাই করছে। হতভম্ব ভাব কাটিয়ে রাহাত বলে ওঠে, ভাই আপনার জন্য অল টাইম ফ্রি, চলুন আমার সাথে ভাই। রাহাত ডাকতেই শামিন ধমকের সুরে বলে ওঠে, বলেছি আগামী 1 ঘন্টায় কেউ আসবি না এখানে। ভাই ভাবি এসেছে। কোন ভাবি? আবার কোনো ভাবি নেই। ভাই আমাদের ভাবি। শামিন কিছু কাগজ দেখছিল। রাহাতের কথায় মাথা তুলে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহাত পেছনের দিকে তাকিয়ে বলে, ভাবি আসুন। শামিন উঠে দাঁড়িয়ে যায়। ধীর পায়ে হেঁটে আলো শামিনের অফিসে ঢোকে। তার পিছনে হিয়া এবং শ্রাবণী। আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। শামিন এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আলো নিচু স্বরে বলে, আমি এখানে একজন মেয়রের কাছে এসেছি, আপনার সাথে কিছু দরকার ছিল। আলোর কথায় শামিনের ঘোর কেটে যায়। সে নিজেকে স্বাভাবিক রেখে ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আগে বসো। হিয়া এবং শ্রাবণী শামিনকে সালাম দেয়। শামিন সালামের উত্তর দিয়ে ওদেরকেও বসতে বলে। শামিন রাহাতের দিকে তাকায়। রাহাত ঘর থেকে বেরিয়ে যায়। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, বলো কি সমস্যা তোমার? আলো কাটকাট ভাবে বলে, সমস্যা আমার না, সমস্যা আমার বান্ধবীর। শামিন শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, তুমি শ্রাবণী না? শ্রাবণী দাস, সুজন দাসের মেয়ে, ভালো গান করো। শ্রাবণী মাথা নাড়িয়ে বলে, জি ভাইয়া। কি সমস্যা তোমার? ভাইয়া, আমার বাবার দূর সম্পর্কের এক ভাইয়ের ছেলেরা জোরপূর্বক আমাদের বাড়ি দখল করেছে, সাথে আমাদের দোকান ঘরটাও, যেটা আমাদের পরিবারের একমাত্র ইনকাম সোর্স ছিল। এমতো অবস্থায় পুরো পরিবার নিয়ে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পুলিশের কাছে গিয়েছিলে? সুজন কাকা কোথায়? শ্রাবণী মাথা নেড়ে বলে, গিয়েছিলাম বহুবার। আমাদের থেকে টাকাও নিয়েছে অনেক, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি।
আর বাবা অসুস্থ, তাই আমি আলোকে রিকোয়েস্ট করে আপনার সাথে কথা বলতে এসেছি। শামিন শ্রাবণীর কথা শুনতে শুনতে আলোর দিকে তাকাচ্ছে বারবার। আলো তার দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। শামিন চোখ সরিয়ে নিয়ে শ্রাবণীকে বলে, এটা লিখন দাসের কাজ, যে লিখন দাসের ডান হাতে 6টা আঙ্গুল। শ্রাবণী মাথা নাড়ায়, তারপর বলে, বিপদের মাঝ সমুদ্রে পড়েছি ভাইয়া, পাশে কেউ নেই, না আছে একটা ভাই। ওরা অনবরত আমাদের 4 বোনের ক্ষতি করবার থ্রেট দিয়ে যাচ্ছে। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বুঝলাম, আচ্ছা আমি বিষয়টা দেখব। জমির দলিল কোথায়? বাবার কাছেই। শামিন মাথা নাড়িয়ে বলে, আঙ্গুলটা বাঁকা করতে হবে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আর তোমাদের বোনদের কিছু হবে না, দুশ্চিন্তা করো না। আলো তাচ্ছিল্যের হাসি হেসে ফেলে। নিজে একটা মেয়ে উঠিয়ে নেওয়া লোক হয়ে অন্য মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করছে, কি হাস্যকর। খুব হাসি পাচ্ছে আলোর। শামিনের চোখে তা পড়ে যায়। সে পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, খুব ভালো গান করো তুমি। গত বছর শুনেছিলাম জাতীয় পর্যায়ে 2য় হয়েছিলে। তোমরা সব বান্ধবীরাই বেশ গুণী দেখছি। কেউ কারাতে জানে, কেউ গান, আর তুমি কি জানো? হিয়ার দিকে তাকিয়ে শামিন বলে। হিয়া হেসে বলে, আমি শুধু পৃথিবীর অক্সিজেন নষ্ট করতে জানি ভাইয়া, আমি ওদের মতো গুণী নই। শামিন হেসে ফেলে। তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, তোমার গান শুনেছি, তোমার বান্ধবীর কারাতে এখনো দেখার সৌভাগ্য হয়নি। আলো শামিনের দিকে তাকায়। শামিন প্রসঙ্গ পাল্টে বলে, কি খাবে বলো, ঠান্ডা কিছু আনতে বলি। হিয়া মাথা নাড়িয়ে বলে, না না ভাইয়া, আমাদের ক্লাস আছে, আমরা উঠি। শামিন বাধা দিতে গিয়েও দেয় না। দেখে আলো সবার আগে ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়ে আছে। শ্রাবণী কৃতজ্ঞ ভঙ্গিতে বলে। শামিন হাসে, তারপর বলে, 2 দিনের মধ্যে ঝামেলা শেষ করে দেবো আমি, চিন্তা করো না। হিয়া বলে, আসি ভাইয়া। হ্যাঁ, তোমরা গিয়ে নিচে দাঁড়াও, তোমাদের বান্ধবী 5 মিনিট পর যাচ্ছে। আলো বলে, মানেটা কি? হিয়া আলোর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, চুপ করে দাঁড়িয়ে থাক এখানে, আমরা নিচে আছি। আলো বেরিয়ে যেতে চাইলে হিয়া ধাক্কা দিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে নিচে চলে যায় শ্রাবণীকে নিয়ে। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো এক পলক দেখে চোখ সরিয়ে নিয়ে কপাল কুঁচকে বলে, কি সমস্যা? শামিন ঘরের দরজা ভিজিয়ে দিয়ে বলে, আমার কাছে তো তুমি এসেছো, আমি তো যাইনি। সমস্যা তো তোমার। সমস্যা আমার বান্ধবীর। আমি একজন মেয়রের কাছে এসেছি। মেয়রের কাজ তো এগুলো নয়, এগুলো একটা গুন্ডার কাজ। আমি তো গুন্ডা, গুন্ডার কাছে আসতে আপনার আত্মসম্মানে বাঁধলো না আসিয়া? আলো কটমট করে শামিনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, গুন্ডা দেখেই এসেছি, এবার দয়া করে কাজটা করে দিয়েন। এসব তো আপনি ভালোই পারেন। আলো চলে যেতে নিলে শামিন আলোর হাত টেনে ধরে। টেনে একেবারে নিজের মুখোমুখি দাঁড় করায়। আলো কিছুটা ঘাবড়ে যায়। অস্ফুট স্বরে বলে, হ্যাঁ, আমাকে হ্যারাস করছেন ইয়াসার মির্জা। শামিন আরেকটু এগিয়ে গিয়ে নিচু স্বরে বলে ওঠে, তুমি তো নিজেই এসেছো হ্যারাস হতে। আমি কিন্তু চেঁচাবো, আপনার গায়ে হাত তুলবো বলে দিলাম। চেঁচাও, গায়ে হাত তোলো, তোমার কিল খুশি আমার কাছে হাতুকুতুর মতো লাগে। আলো চেঁচাতে পারে না। কেন পারে না সে নিজেও জানে না। শামিন আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিচু স্বরে বলে, সালোয়ার কামিজে বিশ্রী লাগে তোমাকে, শাড়ি পরবে। আর এভাবে কিশোরী মেয়েদের মতো 2টো বেনি করেছো কেন? চুলে বয়স কমানোর চেষ্টা? খোপা করবে। আপনি আমাকে যেতে দিন। তোমার বান্ধবীদের থেকে 5 মিনিট নিয়েছি, মাত্র 2 মিনিট হয়েছে, আর 3 মিনিট পরে ছেড়ে দেবো। আলো বুঝতে পারছে সে নিজের পা নাড়াতে পারছে না। শামিন আলোর ঘাবড়ে যাওয়া মুখটা দেখে মুচকি হাসে। তারপর কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এত বড় উপকার করবো তোমাদের, কি দেবে বিনিময়ে? আপনার ছেলেদের নাস্তা পানির ব্যবস্থা করে দেওয়া হবে। এর বেশি কিছু তো দেওয়ার নেই, সবটা তো বোঝেন। ওসব তো ওরা পাবে, আমি কি পাবো? আলোর অস্বস্তি বেড়ে যায়। সে দূরে সরে যেতে চাইলে শামিন আবারও তার হাত ধরে টেনে নিজের মুখোমুখি দাঁড় করায়। আজ সকাল থেকে মেজাজটা প্রচুর গরম ছিল, তুমি এসে ঠান্ডা করে দিলে, তার জন্য তোমাকে একটা ধন্যবাদ দিতে চাই আসিয়া। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে। কথাটা বলে শামিন বাঁকা হাসি হাসে। আলো কিছু বুঝে ওঠার আগে তার কপালে একটা চুমু দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে। আলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে।
তার শরীর একটুও নড়ছে না। শামিন কিছু কাগজ উল্টে পাল্টে মনোযোগ দিয়ে দেখছে, যেন এইমাত্র কিছুই হয়নি। কিছু সময় পরে আলোর দিকে না তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, 5 মিনিট শেষ হয়েছে, যাও। আলো শামিনের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। শামিন একবারও আলোকে দেখছে না, এক মনে কিছু কাগজে সই করে যাচ্ছে। কিছু সময় চলে যেতেই আলো দৌড়ে শামিনের অফিস রুম থেকে বেরিয়ে যায়। ছুটতে ছুটতে গেটের কাছে আসতেই সবাই অবাক হয়ে আলোকে দেখে। রাহাত চেঁচিয়ে বলে, আলো দাঁড়ায় না, ছুটতে থাকে। হিয়া গেটের কাছে দাঁড়িয়েছিল, আলোকে ধরে বলে, কিরে ছুটছিস কেন? আলো কাঁপা কাঁপা গলায় বলে, আমি বাড়ি যাচ্ছি। কেন ক্লাস করবি না? আলো কিছু না বলে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে। হিয়া আর শ্রাবণী একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। রাহাত শামিনের রুমের সামনে দাঁড়িয়ে অনেকটা জড়তা নিয়ে বলে। শামিন রাহাতের সে কথার জবাব না দিয়ে বলে, লিখন দাস আর সৃজন দাসকে বিকেলে আমার এখানে নিয়ে আসবে। এখন যা সবাই, আমি কিছুক্ষণ একা থাকবো। রিকশায় উঠে ওড়নার কোনো কপালে চেপে ধরে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। তারপর কপালের যে স্থানে শামিন ঠোঁট ছুঁয়েছে সেই স্থান ঘষতে থাকে। তার ঠোঁট কাঁপছে। বাড়ির সামনে রিকশা দাঁড় করিয়ে কোনো মতে ভাড়া মিটিয়ে বাড়িতে ঢোকে। বসার ঘরে থাকা সবাইকে উপেক্ষা করে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ব্যাগটাকে বিছানার উপরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে ওয়াশরুমের মেঝেতে বসে পড়ে আলো। একটু পরপর সেই দৃশ্যটা আলোর চোখের সামনে ভেসে ওঠে। কেন সে প্রতিবাদ করতে পারল না এহেন কাজের? নিজের প্রতি প্রচন্ড রাগ হচ্ছে তার। জি ভাই, বিদুষী কল্যাণ সমিতিতে অ্যাপ্লাই করেছে। শামিন অবাক হয়ে তাকিয়ে থাকে। রনি বলে, ওনারা তো গ্রাহকদের ডিটেলস বলে না। আমার এক বন্ধু আছে ওখানে জব করে, তার থেকে জানলাম। ভাবি উদ্যোক্তা হিসাবে নিজের একটা ব্যবসা শুরু করবে সম্ভবত। উনি ওখান থেকে বছর খানেক আগে 6 মাসের প্রশিক্ষণ নিয়েছিল। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, খুব আত্মপ্রত্যয়ী মেয়ে। প্রথম ফটাকা আর ফাঁকা কলসি মনে হতো, যতদিন যাচ্ছে অবাক হচ্ছে দম আছে আমার বউয়ের। রনি চুপ করে থাকে। শামিন বলে, লোনটা কি পেয়েছে? না, তাকে দেওয়া হচ্ছে না ভাইয়া। শামিন বলে, ঠিক আছে যা, ওখানকার ব্যবস্থাপনা পরিচালকের সাথে আমার কথা বলিয়ে দিবি। ভাই, ভাবি জানতে পারলে কিন্তু আবার সিন ক্রিয়েট করবে। শামিন ম্ল্যান হেসে বলে, জানতে যদি পারে তবে শোন, সাগরকে সুবিধার মনে হয় না। ঈশিতা আর আলোর দিকে একটু খেয়াল রাখবি। রনি মাথা নাড়িয়ে চলে যায়। শামিন ফোনে আলোর একটা ছবির দিকে তাকিয়ে থাকে। ছবিটা আলোর কলেজের অনুষ্ঠানে আলো যখন উপস্থাপনা করছিল তখনকার। আলোর কলেজের ফেসবুক পেজে দেখতে পেয়ে সেভ করে রেখেছে ফোনে। ছবিটা জুম করে আলোকে ভালো করে দেখতে থাকে। মনে পড়ে যায় সেদিনের কথা। ব্যাচ পড়াতে গিয়ে শামিনের বুকে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিল ওই মেয়েটা। শামিন আনমনে হেসে ফেলে। আলোর ছবিটার দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, কখনো কি দরদ দিয়ে আমাকে দেখবেই না বাকি? কি রে, কাজ হয়েছে? হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর দিকে। আলো শুকনো মুখে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া নরম বলে, হয়নি তাই না? তুই যে শামিন ইয়াসারের বউ, এই ইনফরমেশনটা সেদিন দেওয়া উচিত হয়নি। ঘেটে দিয়েছে সবটা। আলোর মুখে হাসি ফোটে। সে হাতের কাগজটা উঁচুতে তুলে ধরে বলে, পেয়ে গিয়েছি, কাল টাকা হাতে পেয়ে যাব ইনশাল্লাহ। হিয়া খুশি হয়ে যায়। আলো বলে, টাকাটা হাতে পেয়ে গেলেই কাঁচামাল আর মেশিন কিনে ফেলবো। পিছু ফিরে দেখার সময় নেই আমার আর, খুব ব্যস্ত থাকতে চাই আমি। হিয়া বলতে থাকে, ভাইয়া খুব সাপোর্টিভ তাই না? আলো চোখ মুখ শক্ত করে হিয়ার দিকে তাকায়। কিছুক্ষণ পরে বলে ওঠে, সবসময় ভাইয়া ভাইয়া করবি না, এতই যখন পছন্দ ভাইয়াকে তুই নিয়ে নে। হিয়া হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এসব কি বলছিস তুই? আচ্ছা, ভাইয়ার প্রসঙ্গ উঠলেই তুই এমন হয়ে যাস কেন? তোদের মধ্যে কি কিছু হয়েছে? আলো কঠিন গলায় বলে, না কিছু হয়নি, তবে হবে। কি? ডিভোর্স।
ঠান্ডা গলায় বলে ওঠে আলো। হিয়া অবাক চোখে আলোর দিকে তাকিয়ে আছে। কলেজের গেটের বাইরে পা রেখে নৌসিন এদিকে ওদিকে তাকায়। হাতে তার দুটো বই, লাইব্রেরি থেকে নিয়েছে বই দুটো। কলেজের সামনের ব্যস্ত রাস্তাটা পুরো ফাঁকা। কলেজ 1:30টায় ছুটি হয়, কিন্তু আজ সে লাইব্রেরিতে গিয়েছিল, তাই আধা ঘন্টা দেরি হয়েছে নামতে। চোখের চশমাটা ঠিক করে সামনে দুপা ফেলতেই থমকে দাঁড়িয়ে যায়। ডান দিক থেকে দুটো বাইক বাজ পাখির মতো এসে তার সামনে থামে। নৌসিন এদিক ওদিক তাকিয়ে পালানোর পথ খোঁজে। রাস্তায় কোনো লোকজন নেই। এখন কি হবে? সামনের বাইক থেকে একটা লম্বা ঝাঁকড়া চুলের ছেলে নেমে নৌসিনের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। নৌসিন ভয়ে একটা ঢোক গিলে নেয়। ফোন ধরবে না, সম্পর্ক রাখবেন আমার সাথে, তাই না? বলো। ছেলেটা ধমকে ওঠে। নৌসিন কাঁদো কাঁদো কণ্ঠে বলে, দেখো সৈকত, তুমি এমন করতে পারো না, তুমি আমাকে ছেড়ে দাও। সৈকত নৌসিনের হাত ধরে ফেলে। নৌসিন কেঁদে দেয়। সৈকত দাঁতে দাঁত চেপে বলতে থাকে, ছাড়বো না। তুই কি করবি? 1 বছর কেন প্রেম করেছিস আমার সাথে? তবে তুমি একটা ড্রাগ অ্যাডিক্টেড সৈকত। আমি কোনো ড্রাগ অ্যাডিক্টেডের সাথে সম্পর্ক রাখতে চাই না, প্লিজ লিভ মি। কাঁদতে কাঁদতে বলে নৌসিন। ছাড় ওকে। সৈকত নৌসিনের হাত ছেড়ে দিয়ে পেছনে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। সৈকত হাত দিয়ে নিজের চুল ঠিক করে বলে, তোমার কথাই। হ্যাঁ, আমার কথা। ও কি বললো শুনতে পাসনি? একটা মেয়ে যখন না বলে তখন সেই নাটাকে গ্রহণ করতে শেখ, জানো? আর চেঁচিয়ে ওঠে আলো। সৈকত আলোর দিকে এগিয়ে যায়। হিয়া ঘাবড়ে গিয়ে আলোকে বলে, আলো চল, ওদের ব্যাপার, ওরা বুঝবে। আলো হিয়ার হাত ছাড়িয়ে দিয়ে সৈকতের চোখে চোখ রাখে। সৈকত আলোর মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমি জানো আর, তা তুই কোন দেশের সতীর্থ স্ত্রী? এসেছিস সামিন ক্যাসারের 2 মাসের লিভ নেওয়াবো। আলো চমকে উঠে কথাটা শুনে। সৈকত সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, শুন, মেয়রের 2 মাসের বউ, এইখান থেকে কেটে পড়, ওর আর আমার ব্যাপার। আলো মাথায় আগুন ধরে যায় মেয়রের 2 মাসের বউ কথাটা শুনে। পায়ের জুতা খুলে হাতে নিয়ে ইচ্ছে মতো পেটাতে থাকে সৈকতকে। নৌসিন ভয়ে তথস্থ হয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। রনির নাম্বার দেখে শামিন ফোনটা রিসিভ করে বলে, ব্যস্ত আছি রনি। ভাই, ভাবি। কি হয়েছে আলোর? কিছু না ভাই, আমাদের ভাবি আগের ফর্মে ফিরেছে। মানে ছক্কার উপর ছক্কা, একজনকে পেটাচ্ছে। শামিন বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। চেঁচিয়ে বলে, মানে কাকে? সৈকত, সাগরের ছোট ভাই। কেসটা কি গিয়ে দেখছি, আপনি রাখেন। ওকে থামা, আমি আসছি। ফোন কেটে রনি লম্বা লম্বা পা ফেলে হট্টগোলের দিকে এগিয়ে যায়। আলো জুতা রেখে চর থাপ্পড় মারতে থাকে সৈকতকে। সৈকত এক সময় আলোর হাত ধরে ফেলে। খ্যাপা কণ্ঠে বলে, এই মানুষ বলে চুপ করে আছি। আলো। রনি গিয়ে একটা ঘুষি মেরে দেয় সৈকতকে। নাক বেয়ে রক্ত ঝরছে সৈকতের। রুমাল চেপে ধরে রনির দিকে তাকিয়ে আলোকে বলে, কন্ট্যাক্টে আমি দেখেছি ওর পিছনে বডিগার্ড লাগিয়ে রেখেছে। আলো আবার তেড়ে যায় সৈকতের দিকে। পেছন থেকে হিয়া চাপটে ধরে রাখে তাকে। সৈকত একবার রনি, একবার আলো, একবার নৌসিনের দিকে তাকায়। তারপর নৌসিনকে উদ্দেশ্য করে বলে, ভুল করলে তুমি নৌসিন। লোকজন জড়ো হয়ে গিয়েছে রাস্তাটায়। রুমাল দিয়ে নাক মুছে রক্তাক্ত রুমালটা ছুঁড়ে মারে রাস্তায়। তারপর বাইকে উঠে চলে যায় সেখান থেকে। রনি আলোর দিকে তাকিয়ে বলে, আপনি রাখেন। ভাবি, ও কি আপনাকে ডিস্টার্ব করেছিল? আমাকে ডিস্টার্ব করার জন্য আপনার ভাই রয়েছে রনি। ও নৌসিনকে ডিস্টার্ব করছিল, জোরপূর্বক নৌসিনের সাথে সম্পর্ক রাখতে চাই ও, ঠিক আপনার ভাইয়ের মতো। রনি চুপ করে থাকে। আলো আশেপাশে তাকিয়ে লোকজনকে বলে, আপনারা যান, প্লিজ যান। লোকজন চলে যায়। আলো রনির দিকে তাকিয়ে বলে, এই পুরুষগুলো নারীর ইচ্ছার ধার ধারে না, কেন বলতে পারেন রনি? হঠাৎ সেখানে শামিনের গাড়ি থামে। তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আলোর দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আলো? ওরা কি করেছে তোমাকে? আলো মুখ ঘুরিয়ে নেয়। তারপর রনির দিকে তাকিয়ে বলে, আপনাদের যদি কেউ হায়ার করে থাকে আমাকে দেখে শুনে রাখার জন্য, তাহলে জেনে রাখুন
আমার কোনো বডিগার্ড লাগবে না, তাকে বলে দিবেন। আলো শামিনের দিকে না তাকিয়ে চলে যায়। রাস্তাটা পুরোপুরি খালি হয়ে যায়। শামিন একবার রনির দিকে তাকিয়ে বলে, ওর কোথাও লাগেনি তো? রনি মাথা নাড়িয়ে বলে, শরীরে কোথাও লাগেনি? তবে মনে লেগেছে ভাই, ভাবিকে আপনার 2 মাসের লিজে নেওয়া বউ বলেছে ওই সৈকত। বাড়ি ফেরার তাড়া নেই কোনো তার। আগে ঈশিতা শামিনের একটু দেরি হলেই ফোন দিয়ে দিয়ে ব্যস্ত করে ফেলতো। তারপর আলো আসার পর থেকে শামিন ইচ্ছে করেই আগে ভাগে বাড়িতে ফিরতো। গিয়ে দেখতো একটা ছোটোখাটো দেখতে ভারী মিষ্টি কিন্তু তেজি মেয়ে বিড়াল ছানার মতো তার বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। এখন তো কিছুই নেই শামিনকে তাড়াতাড়ি বাড়ি টেনে নেওয়ার। না আছে আলো, না ঈশিতার ফোন। ভাইয়ার সাথে ঠান্ডা যুদ্ধ চলছে বোনের, যোগাযোগ বিচ্ছিন্ন। পার্টি অফিসের সামনে গাড়িটা পার্ক করে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে সে। মনটা ভারী হয়ে আছে তার। আলোকে আজ তার জন্য মানুষের বাজে কথা শুনতে হচ্ছে। সব কিছুর জন্য সে দায়ী। মস্ত বড় একজন অপরাধী সে। সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। না পারছে আলোর প্রতি জন্মানো অনুভূতিকে দমিয়ে রাখতে, না পারছে আলোর মনে জায়গা করে নিতে। এসব জোর জবরদস্তি ভালোবাসা দেখিয়ে কোনো মেয়ের হৃদয় পাওয়া যায় না শামিন জানে। কিন্তু সে কি করবে? কিছু দূর গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে শামিন। তারপর একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে এপাশ ওপাশ করছিল। তারপর উঠে বসে ঘড়ির দিকে তাকায়। রাত 12:27। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সম্ভবত। উঠে গিয়ে জানালার কাঁচ টেনে দেয়। পুনরায় এসে বিছানায় বসে পড়ে। পুরো মহল্লা নিস্তব্ধ হয়ে আছে। রাত গভীর। আলো দীর্ঘশ্বাস ফেলে উঠে আয়নার সামনে দাঁড়ায়। তারপর নিজেকে ভালোভাবে দেখতে থাকে। শ্যামলা মেয়েদের এই একটা সুবিধা, চোখের নিচে কালি পড়লে সহজে ধরা পড়ে না। বেশ মানিয়ে যায়। আলো আজ একটা শাড়ি পরেছে, গোলাপি জমিনে সাদা রঙের সুতোর কাজ। বেশ মানিয়েছে আলোকে শাড়িটায়। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দ হতেই ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনটা তুলে নেয়। শামিনের ফোন। অন্য সময় হলে কপাল কুঁচকে ফেলতো, কিন্তু এখন আলোর কোনো ভাবান্তর নেই। সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে স্ক্রিনে। শামিন দ্বিতীয়বারের মতো ফোন দিলে আলো ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে শামিনের বেহায়া কণ্ঠস্বর শোনা যায়, কি করছিলে আসিয়া? আপনার মৃত্যু কামনা। কাট কাট জবাব দেয় আলো। শামিন ম্লান হেসে বলে, এই ফেরাউন তোমাদের ডুবে মরে গিয়েছে, মৃত্যু কামনা করছো তুমি? আলো চুপ করে থেকে বলে, কেন পিছু ছাড়ছেন না আমার? বেহায়া, নির্লজ্জ তাই। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আপনি আমার জীবনের একটা অভিশাপ জানেন? জানলাম। এখন দরজাটা একটু খোলো আলো, ভিজে যাচ্ছি আমি। আলো অবাক হয়ে বলে, মানে? আমি তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আলো দ্রুত পায়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে কাজ সরায়। শামিন বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। আলো চাপা স্বরে চেঁচিয়ে বলে, চলে যান এখান থেকে। এখানে কি এত রাতে? তোমার কাছে এসেছি জরুরি দরকারে, নিচে এসো, দরজা খুলো। পারবেন না, আপনি চলে যান। কোনো দরকার নেই আপনার সাথে আমার। ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছি আলো, দরজাটা খুলো না। আলো মুখে কারান্ত শব্দ করে বলে, যা বলার ফোনে বলুন। ফোনে এত কথা বলা যাবে না, আর তাছাড়া নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে খুব। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কিছু বললে? আমি শুনতে পাচ্ছি না। দেখলে আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি দরজা খুলো। শামিন বলে। হুট করে ফোন কেটে দিয়ে শামিন গেটের ভেতরে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আলো কিছুক্ষণ ধরে থম মেরে দাঁড়িয়ে থেকে ঘর থেকে বের হয়। তারপর সোজা হেঁটে সদর দরজার কাছে যায়। দরজা খোলার শব্দ হতেই শামিন মাথা তুলে তাকায়। তার সামনের নারীটিকে দেখে তার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। আলো তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। শামিন কিছু সময় আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখে ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলো নিষ্প্রাণ গলায় বলে, বলুন কি, কতদূর এগিয়েছে? শামিন এদিক ওদিক তাকিয়ে বলে, বলবো, আগে এক গ্লাস পানি খাওয়া। আলো দাঁড়িয়ে থাকে। শামিন বলে, পানি চেয়েছি আলো, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি খাওয়ানো সওয়াবের কাজ।
আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে এক গ্লাস পানি এনে দেয় শামিনকে। শামিন সবটুকু পানি খেয়ে গ্লাসটা আলোর হাতে দেয়। আলো বলে, বলুন এবার। শামিন গা ছাড়া ভঙ্গিতে বলে, খিদে পেয়েছে খুব। আজ সারাদিন কিছু খাওয়া হয়নি। খালি পেটে গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে পারি না। আগে কিছু খেতে দাও, ভাত থাকলে ভাত দাও। আলো অসহায়ের মতো এদিক ওদিক তাকায়। আপদটাকে বাড়িতে ঢুকিয়ে সে ভুল করেছে। এখন কতক্ষণ চালিয়ে মারবে কে জানে। শামিনের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, ভাত আছে, তরকারি নেই, সব শেষ। তাড়াতাড়ি ডিভোর্সের কথা বলে আপনি আপনাদের বাড়িতে গিয়ে খান। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, তো তরকারি শেষ হয়েছে তো কি হয়েছে, একটা ডিম ভেজে দাও। এতটুকু সাংসারিক বুদ্ধি নেই? আমি এখন আপনার জন্য ডিম ভাজবো? হ্যাঁ। কেন, কোন দুঃখে? আমি তোমাকে আমাদের বাড়িতে ভালো ভালো খাইয়েছি, সেটা শোধ দাও। যাও একটা ডিম ভেজে আনো। আলো শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিরক্ত ভঙ্গিতে বলে, যাচ্ছি, চুপচাপ খেয়ে আসল কথা বলে বিদায় হবেন। শামিন দাঁড়িয়ে থাকে। আলো রান্নাঘরে চলে যায়। গরম তেলে ডিমটা ছেড়ে দিতেই তার শব্দ করে ফুলে ফেপে ওঠে। আলো একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছিল ডিমের মধ্যে এক থাবা লবণ ঢেলে দিতে, কিন্তু নিজের বাড়িতে আসা কোনো অভুক্তকে এভাবে নাজেহাল করতে আলোর বিবেকে বাধা দিয়েছে। ডিম ভাজা হয়ে গেলে টেবিলে একটা প্লেটে ভাত বেড়ে বসার ঘরের দিকে যায়। শামিনের দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, খেতে আসুন। শামিন উঠে দাঁড়ায়। আলোর পিছু পিছু তাদের ডাইনিং রুমের দিকে যায়। নিচু স্বরে আলোকে বলে, শাড়ি পরেছো কেন? তুমি জানতে আমি আসবো? আলো দাঁড়িয়ে পড়ে। শামিনের দিকে এক পলক তাকিয়ে খাবার টেবিলের দিকে তর্জনী আঙ্গুল তাক করে বলে, চুপচাপ খেতে বসুন। শামিন কোনো কথা না বলে চেয়ার টেনে বসে পড়ে। আলো চলে যেতে নিলেই শামিন নরম গলায় বলে, জীবনা প্লিজ, আমি একা একা খেতে পারি না। আলো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। শামিন চুপচাপ একটা ডিম ভাজি দিয়ে ঠান্ডা খড়খড়ে ভাতটা খেয়ে নেয়। প্লেটে ভাত ধুয়ে টিস্যু পেপার খুঁজতে থাকে হাত মুখ মুছতে। আলো ঘুরে দাঁড়ায়। শামিন টিস্যু পেপার না পেয়ে উঠে দাঁড়িয়ে আলোর আঁচল টেনে ধরে। আলো থমকে দাঁড়িয়ে যায়। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখে শামিন তার আঁচলে নিজের হাত মুছে নিচ্ছে। নিজের আঁচল ছাড়িয়ে নিয়ে 3 লাফে আলো পিছিয়ে যায়। চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ছি, নোংরা লোক। শামিন আলোকে কিছু না বলে সোজা হেঁটে আলোর ঘরের দিকে যেতে থাকে। আলো চেঁচিয়ে ওঠে, ওদিকে কি, কোথায় যাচ্ছেন? তোমার ঘরে। কেন? বিশ্রাম নিতে। খাওয়া হয়ে গিয়েছে, এখন জরুরি কথা বলে বের হন ইয়াসার মির্জা। শামিন হাঁটতে থাকে। আলো পিছু পিছু যেতে যেতে বলে, বাড়াবাড়ি করছেন, লোক ডাকবো? ডাকো। শামিন সোজা আলোর ঘরে ঢোকে। আলো বলে ওঠে, আপনি কিভাবে জানলেন এটা আমার ঘর? শামিন গম্ভীর কণ্ঠে বলে, আমি গন্ধ শুকে বলতে পারি কোনটা কার ঘর। এই ঘর থেকে তোমার ইগো, আত্মসম্মান, রাগ, ঘৃণার তীব্র গন্ধ আসছিল, তাই বুঝে গেলাম। শামিনের সামনে গিয়ে দাঁড়ায় আলো। তারপর শামিনকে ঠেলতে ঠেলতে ঘরের দরজার কাছে নিয়ে যায় আলো। বের হন, এক্ষুনি বের হন বলছি। যা বলার বসার ঘরে বসে বলবেন। শামিন বাঁকা হাসে। তারপর খানিক বাদে কাছুমাছু মুখ করে বলে, বৃষ্টি পড়ছে বাইরে, আরো দেখছো না তুমি? এভাবে বের করে দেবে বাড়ি থেকে এত রাতে? আমি গাড়ি আনিনি সাথে। আলো শামিনের চোখে চোখ রেখে বলে, ডিভোর্সের কথা বলুন। ও হ্যাঁ, আসল কথা বলতেই ভুলে গিয়েছি। 2 সপ্তাহ দেরি হবে। কেন দেরি কেন হবে? তা তো আমি জানি না। 3 জন উকিলের কাছে গিয়েছিলাম, 3 জনই একই কথা বলেছে। এটা একটা লম্বা প্রসেস। আলো দাঁত কিরমির করে বলে, আমি অশিক্ষিত, আমাকে মূর্খ মেয়ে মনে হয়? এসব সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা আছে। আপনি মিথ্যা বলছেন। এত মাথা ঘামাচ্ছ কেন ডিভোর্স নিয়ে? এই বিয়েটাই তো তুমি মানো না। সেখানে ডিভোর্স হলো কি না হলো তাতে কি আসে যায়? যাতে আপনি কখনো ঝামেলা না করেন বিষয়টা নিয়ে। আলো তেজি কণ্ঠে বলে, ঠিক আছে, তাহলে তুমি গিয়ে কথা বলো উকিলের সাথে।
ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। আলো শামিনের কথায় কিছুটা আশ্বস্ত হয়। সেটাই ভালো হবে। কাল সে যাবে উকিলের কাছে। শামিন ঘরের এদিক ওদিক তাকায়। আলো বলে, কি দেখছেন? শামিন মনে মনে বলে, আমার বাচ্চাদের নানা বাড়িটা সুন্দর। মুখে বলে, ঘুমোবো আমি সমীর, কাল সূর্য ওঠার আগে চলে যাব পাক্কা। প্লিজ এত রাতে বের করে দিও না, একটু দয়া করো। আলো শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ঠিক আছে, আপনি ঘুমান। কথাটা বলে আলো ঘর থেকে বের হয়ে যেতে নেয়। শামিন আলোর হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছ? আলো তার হাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার দাদির ঘর। শামিন আলোর হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলে, এই গভীর রাতে একটা বৃদ্ধ মানুষকে বিরক্ত করা ঠিক আলো? তুমি এখানেই থাকো। এক বিছানায় আপনার সাথে খুব শখ, তাই না? শামিন লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ায়, তারপর বলে, আমি মেঝেতে ঘুমোবো। আলো দাঁড়িয়ে থাকে। শামিন নাটকীয় ভঙ্গিতে বলে, বুঝতে পেরেছি, তুমি ভাবছো তুমি আমার সাথে এক ঘরে থাকলে আমার প্রেমে পড়ে যাবে, সেই ভয় পালাচ্ছ, তাই না? এমন কিচ্ছু না। আলো চেঁচিয়ে ওঠে। শামিন বলে, বেশ, তাহলে থাকো এই ঘরে। রূপ দাও। শামিন কথাটি বলে বিছানা থেকে একটা চাদর উঠিয়ে নিয়ে মেঝেতে বিছিয়ে নেয়। তারপর একটা বালিশ নিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে শামিন আলোর দিকে তাকিয়ে বলে, এই বৃষ্টির মধ্যে আমাকে বের করে দিলে নির্ঘাত মারা পড়তে হবে। আলো নিচু স্বরে বলে, ভালোই হতো, আমি বেঁচে যেতাম। শামিন আলোর দিকে চুপচাপ তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, বেঁচে যাওয়ার চান্স কিন্তু সামনে আছে আসিয়া। বললাম না আমার জন্য তুমি নীল মাছ। তুমি দিন দিন যেভাবে আমাকে ডুবাচ্ছ, দেখবে একদিন আমি মারা পড়বো। শামিনের কথার কোনো জবাব না দিয়ে আলো ধীর পায়ে হেঁটে গিয়ে নিজের বিছানায় বসে পড়ে। শামিন উঠে বসে। তারপর আলোর দিকে তাকায়। নরম গলায় বলে ওঠে, আমার মরার কথা শুনে হার্ট হয়েছে আসিয়া? বাজে কথা বন্ধ করুন, ঘুমান। শামিন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো রেগে মেগে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না, চোখ সরান। শামিন চোখ সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে, তোমার আসলে ভয় হচ্ছে আমার চোখে চোখ খুললে তুমি প্রেমে পড়ে যাবে, তাই না? আলো একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই লোকটা সত্যিই অসহ্যকর পর্যায়ের ধৈর্যশীল বেহায়া। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আলো বলে ওঠে, আমার একজনের সাথে গভীর প্রণয় ছিল ইয়াসার মির্জা। গভীর বোঝেন? তীব্র অনুভূতি। সে আমার সাথে মিথ্যাচার করেছিল বলে তাকে আমার মন ও মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে সময় নেইনি আমি মেয়েটাই এমন ইয়াসার মির্জা। আর আপনি ভাবছেন আপনি এমন ছ্যাঁচড়ামি করবেন আর আমি পটে যাব? এত সোজা? আমার প্রাক্তন ছলনা করে আমাকে পেতে চাইছিল, আর আপনি জোর করে চাচ্ছেন। দুটোই আমি ঘৃণা করি, কাজ হবে না। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে আলোর থেকে চোখ সরিয়ে নেয়। আলোর কথার জবাবে সে কিছু বলে না। বাইরে ঝড়ের বেগ বাড়ছে, বজ্রপাত হচ্ছে, কিন্তু আলোর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। চুপচাপ বসে আছে বিছানায়। শামিন এদিক ওদিক তাকিয়ে বলে ওঠে, ওগুলো কি? আলো মাথা ঘুরিয়ে ডান পাশে তাকায়। তারপর শামিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এগুলো আমার বিজনেসের কাঁচামাল। বিজনেস? একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, হোমমেড আচার, হেয়ার অয়েল এবং মশলার। বক্সগুলোতে কি? মেশিনপত্র। শামিন অবাক হয়ে আলোর দিকে তাকায়। তারপর বলে, একা একা এত কিছু কিভাবে করবে? লোক নিয়েছি দুজন। তৃতীয় লিঙ্গের আপু রয়েছে, একজন বিধবা রয়েছে, আর আমার দুজন বান্ধবী। আপাতত আমাদের বাড়িতে থেকেই কাজটা করব, তারপর ধীরে ধীরে একটা স্টোর নিতে চাচ্ছি। শামিন আলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার মুগ্ধতার রেশ কাটছে না। শামিনের চোখে আলোর চোখ পড়তেই শামিন চোখ সরিয়ে নেয়। তারপর আমতা আমতা করে বলে, বাহ, বেশ ভালো। হেল্প লাগলে বলবে আমাকে। আপনার হেল্প কেন লাগবে? আপনি ছাড়া কেউ চলতে পারে না ভেবেছেন? সংস্থা আমাকে লোন দিয়েছে। শামিন চুপ হয়ে যায়। আলো বলতে থাকে, বকর বকর না করে ঘুমান। আর আমি আপনাকে এত কথা বলছি কেন? আশ্চর্য। শুনুন, ফজরের নামাজ পড়তে পাড়ার চাচারা
বের হবার আগে আপনি কেটে পড়বেন। আমি গিয়ে কাল উকিলের সাথে কথা বলবো। কথাটা বলে আলো গায়ে চাদর টেনে ওদিক ফিরে শুয়ে পড়ে। শামিন জেগে থাকে। দীর্ঘ সময় সে আলোর পিঠের দিকে তাকিয়ে থাকে। শামিন সত্যি সত্যি কেউ উঠে পড়ার আগেই উঠে চলে যায়। এর ভিতরে 1 মিনিটের জন্যেও সে দুচোখ বন্ধ করেনি। অপলক দৃষ্টিতে ঘুমন্ত আলোর দিকে তাকিয়েছিল। রেহেনার চেঁচামেচিতে আলোর ঘুম ভেঙে যায়। ফজরের নামাজ আদায় করার জন্যে উঠে রেহেনা দেখতে পায় বাড়ির সদর দরজা লক করা নেই, শুধু ভেজিয়ে রাখা। চোর এসেছিল ভেবেই চেঁচামেচি করতে থাকে রেহেনা। আলো উঠে বসে ঘরের এদিক ওদিক তাকায়। শামিন চলে গিয়েছে। চাদরটা ভাঁজ করে পায়ের কাছে রেখেছে আলোর। বালিশটাও ঠিক জায়গায় রাখা। আলো মাথা ঘুরিয়ে দেখে তার বিছানায় মাথার কাছে একটা কাগজ। সে হাত বাড়িয়ে কাগজটা হাতে নেয়।